প্রিয় সমরেশ, তোমার ভালো থাকার কামনা করে যে চিঠিটা শুরু করব, তেমন হাল কিংবা ধৈর্য কোনোটিই আপাতত নেই। তাই যা বলতে এই সাত সকালে কাঁপা অক্ষরে চিঠি লিখতে বসলাম, সোজা আগে সেই কথাতে আসি। আমাদের তিন বন্ধুর থাকার ঠিকানাটা তো তোমার নখদর্পণে। সেখানকার সেই অস্থিবিদ্যা শেখার ঘরটি নিশ্চয়ই চোখের সামনে এখনো তোমার ভাসে। সেই ঘরেই কাল আমায় শুতে আসতে হয়েছিল। যদিও আমাদের মাথা থেকে অস্থিবিদ্যা যে গতিতে বেরিয়ে গেছে, তার চেয়ে কম গতিতে হলেও এই ঘর থেকেও সেই কঙ্কালকে কোনো এক নিরুদ্দেশে সরানো হয়েছে বহুকাল আগেই। তবু মানুষের মন পুরনো জিনিসের প্রতি ভয় আর আগ্রহ দুটোই তো সমান তালে ক্রমবর্ধমান। তার উপর আবার ঘুম অনভ্যেস মেনে নেয় না। সেই সব মিলিয়েই এক অতি প্রাকৃত ঘটনা ঘটে গেল। ও, মনে থাকতে থাকতে বলে রাখি, গির্জার ওই দানবীয় ঘণ্টা আর খাবি খেতে খেতে নিভে যাওয়া তেলের সেজ, পরবর্তী সমস্ত ঘটনাতেই এনাদের দায় সিংহভাগ। রাত বাড়তে বাড়তে একসময় অনভ্যাসকে ছাপিয়ে অভ্যাস যেইমাত্র চোখে ঘুম নামাবে নামাবে করছে, তখনই হঠাৎ আমি বাদে অন্য কারোর উপস্থিতি প্রগাঢ় হয়ে উঠল সেই ঘরে। নিঃশ্বাস, পদশব্দ, সব মিলিয়ে যেন কেউ দেওয়াল হাতড়ে কি সব খুঁজছে সারা ঘরটাতে। তুমি নিশ্চয়ই ভাবছ, আমার ঘুম না আসা ভারাক্রান্ত মস্তিষ্ক আর বহুকালের আগ্রহের কঙ্কাল বৃত্তান্তের ভাবনা হয়তো এমন উষ্ণ চিন্তার ফল হয়ে এসে দাঁড়িয়েছিল আমার সামনে। আমিও যে তা ভাবিনি তা নয়, তবে ততক্ষণ ভেবেছি যতক্ষণ না আমি অত্যুৎসাহিতার বশে একটা প্রশ্ন করে ফেলেছি। কে? আমি। আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজতে এসেছি। নিজের কল্পনাকে জোর কদমে যাচাই করতে, নাকি শুধুই ভয় কমাতে, তা জানি না। তবে উত্তর দেওয়া থামানো হয়নি আর তারপর। থমথমে পরিবেশে পাশ বালিশটাকে আঁকড়ে বসে বলেই ফেললাম, এই রাত দুপুরে সে কঙ্কাল খুঁজে বেরিয়ে কি বা হবে তোমার? বলো কি? আমার ২৬ বছরের যৌবন ঘেরা বুকের হাড় যে ওই কঙ্কালের মধ্যেই রাখা, দেখতে ইচ্ছা করে না বুঝি? রক্ত মাংসের মানুষের সাথে কথা বলেছি বহুবার, অস্থিবিদ্যা দিয়ে ঘোর আলোচনাও করেছি, তবে এর আগে অস্থির দাবিদারের সাথে আলাপ আলোচনার সুযোগ হয়ে ওঠেনি। কাজেই আগ্রহ দমন করতে পারলাম না। তবুও কিছুটা গা ছাড়া ভাব দেখিয়েই বলে বসলাম, বেশ, তবে তুমি খোঁজো, আমি বরং একটু তুমি একা আছো? তবে একটু বসি। ৩৫ বছর আগে আমিও এমন মানুষের সাথে বসে গল্প করতাম। তারপর সবই ওই শ্মশানের হয়ে পড়া শব্দ। অনুভব করলাম আমার মশারির কাছে এসে কেউ বসল। ভয় আর কৌতূহলের পারদ দুই পাল্লা দিয়ে বাড়তে লাগলো। তাছাড়া খানিকটা নিরুপায় হয়েও নিজেকে আর থামাতে পারলাম না। গির্জার ঘড়ি জানান দিল তখন রাত 2টো। বেশ, তবে একটা গল্প বলো, মজার কিছু। মজার গল্প? তবে তো আমার জীবনের গল্প শোনো। বেশ, বলো। আমি যখন মানুষ ছিলাম আর বয়সে ছিলাম ছোট, তখন আমি একজনকে বড় ভয় পেতাম, আমার স্বামী। যেন আমি এক বড়শিতে গাঁথা মাছ, আমার পরিচিত জায়গা থেকে এক অপরিচিত কেউ আমায় ছিনিয়ে নিয়ে যাচ্ছে পরিত্রাণের পথ নিয়ে। তবু ভাগ্যক্রমে তার হাত থেকে নিস্তার পেলাম মাস 2। মারা গেলেন আমার স্বামী। লোকে সে ঘটনাকে দুর্ভাগ্য আর আমাকে বিষকন্যা বললেও আমি বেশ আনন্দেই বাপের বাড়ি ফিরে গেলাম। বয়স বাড়তে থাকলো ধীরে ধীরে। আমার সামনে কেউ না বললেও আমি বেশ জানতাম আমার মতো রূপসী যেখানে সেখানে দেখা যায় না। আচ্ছা, তোমার কি মত? হতেই পারে, তবে আমি তো তোমায় দেখিনি এখনো। সে কি? ওই কঙ্কাল? ঠাট্টা করছি।
তোমার কাছে প্রমাণ করার জন্য। তবে এই চোখের শূন্য কোটরে একদিন কাজল টানা দুটো চোখ ছিল, ওই দাঁতহীন বিশ্রী হাসি ছিল রাঙা ঠোঁটের হাসি। ওই কটা হাড়ের ওপর যে এমন যৌবন লালিত্য হতে পারে তা বিশ্বাস করা বা করানো দুই বেশ কঠিন। শুনেছি এক ডাক্তার নাকি আমায় কনক চাপা বলেছিলেন, অর্থাৎ সকল মানুষকে অস্থিবিদ্যায় কাজে লাগানো গেলেও আমায় যায় না। আমি কেবলই সুন্দর। আমি যখন হাঁটি যেন চারিদিকে হীরের চমক থাকে। আমার নিরেট হাত, আরক্ত করতল, লাবণ্য শিখার মতো আঙুল, অথচ আমার ওই কঙ্কাল সমস্ত কিছু মুছে ফেলে মিথ্যে সাক্ষ্য দিয়ে গেছে তোমার কাছে আমার সৌন্দর্যের। আমি নিরুপায় দেখেছি। তোমার উপর আমার খুব রাগ। বারবার মনে হয়েছে আমার এই রূপ তোমার সামনে দাঁড় করিয়ে তোমার ঘুম উড়িয়ে দিই, তোমার এই অস্থিবিদ্যাকে অস্থির করে দেশ ছাড়া করি একেবারে। তোমার মরার ভয় থাকলে না হয় তোমার গা ছুঁয়েই বলতাম, সে বিদ্যার লেশ মাত্র অবশিষ্ট নেই। আর তাছাড়া এই অন্ধকারেও তোমার সৌন্দর্যের যে আভাস পাচ্ছি তা অস্বীকার করবার স্পর্ধা আমার নেই। আমার কোনো সঙ্গী ছিল না ওই বাড়িতে। দাদাও ফোন করেছিল বিয়ে না করার। অমন ফাঁকা বাড়িতেও যেন তার একাকিত্বের অভাব পড়ত। বড়ই অদ্ভুত। চারপাশের বাতাস তখন ছল করে দীর্ঘশ্বাস ফেলে যেত আমার কানের পাশে। যখন ঘাসের ওপর পা মেলে বসতাম যেন মনে হতো চেতনা থাকলে অবচেতন হয়ে যাবে তারা। মনে হতো তারা যেন যুবা পুরুষ আমার পায়ের কাছে লুটিয়ে পড়ে আছে। এসব ভেবে মন ভার হতো। তবু ভাবতাম, জানো তো, আমার দাদার এক ডাক্তার বন্ধু ছিল, আমাদের পারিবারিক ডাক্তারও বটে, শশী শেখর। বাইরের পুরুষ বলতে একজন। এই সন্ধে হলে যখন গাছের নিচে গিয়ে নিজের সাজানো রাজত্বের রানী হয়ে বসতাম, মনে হতো যেন জগতের সমস্ত পুরুষ শশী শেখরের রূপে আমার চরণাগত। এ কি চুপ করে আছে যে, কি ভাবছো? ভাবছি শশী শেখর হতে পারলে বেশ হতো। আগে সবটা শোনো। আমার একবার জ্বর হয়েছিল। ডাক্তার হিসেবে সে এসেছিল দেখতে। সেই প্রথম দেখা। ফ্যাকাশে মুখটাকে সূর্যের আলোর দিকে ফিরিয়ে শুয়েছিলাম। সে এসে আমার ওই ফ্যাকাশে মুখের দিকেই তাকিয়ে রইল। নাড়ি দেখতে চাইলে হাত এগিয়ে দিলাম। কাঁপা কাঁপা আঙুলে নাড়ি দেখল, অথচ সে এক পাশ করা ডাক্তার। আমি যেন তার স্পর্শে তারই নাড়ির খবর পেয়ে গেলাম। মনে হয়েছিল, ইস, যদি কটা নীল কাঁচের চুড়ি পরতে পারতাম। তারপর ওই রোগ আরোগ্যের কারণেই আরো দু একবার দেখা হয়। ধীরে ধীরে এ জগতের সমস্ত পুরুষ যেন ওই একজনের মধ্যে এসে ভিড় করল। সে জগতে তখন শুধুই একজন রোগী আর একজন ডাক্তার। তাছাড়া আমার পৃথিবী প্রায় জনশূন্য। জানো, আমি তখন সন্ধে হলেই বাসন্তী রঙের কাপড় পরে, কপায় বেলের মালা ঝরিয়ে আয়না হাতে যেতাম বাগানে, একা, লুকিয়ে। এক থেকেই আমি কখন যেন দুই হয়ে যেতাম। নিজেই নিজেকে দেখতাম সদ্য পরীক্ষার্থীর ডাক্তারের চোখে। ভালোবাসতাম, আদর করতাম, বুকের ভেতরটা হু হু করে উঠত। পায়ের আঙুলের দিকে তাকিয়ে ভাবতাম পৃথিবীর ওপর এর বিচরণ ডাক্তারের কেমন লাগে। সাদা চাদরের বিছানা পেতে শুয়ে এক হাত অনাদরে ছড়িয়ে রাখতাম। মনে হতো কেউ যেন ধীরে ধীরে এসে আরক্ত করতলে চুম্বন করে আবার ধীর পায়ে ফিরে যাচ্ছে। ধরো যদি গল্পটা এখানেই শেষ হয়ে যায়, কেমন হবে? শেষ হলে মন্দ হয় না। অসম্পূর্ণ থেকে যায় বটে, তবে বাকি রাতটা নিজের মতো করে গল্পটা সাজিয়ে নিতে নিতে কেটে যাবে। না না, তা হয় না। তাহলে তো গল্পটা গম্ভীর হয়ে যায়। উপহাসটুকু আর থাকে কোথায়? কঙ্কালটা তার দাঁত কটে মিলে দেখা দেয় কই? শোনো তবে, এর কিছুদিন পরেই পসার বাড়লে ডাক্তার আমাদের ওই বাড়ির একতলাটায় একটা ডাক্তারখানা খোলে।
আমারও যাতায়াত বাড়ে। গল্পের ছলে ওষুধ থেকে মারণ সবের খবরই নিয়ে ফেলি। মৃত্যু আর ভালোবাসা ছাড়া যেন আর কিছুই নেই তখন পৃথিবীর মধ্যে। এরপর আর কিছুটা সময়, তারপর কিন্তু আমার গল্পটা শেষ। রাতটাও প্রায় শেষ হয়ে এলো, বলো শুনছি। তারপর কদিন ধরে লক্ষ্য করছিলাম ডাক্তার বড় অন্যমনস্ক আর আমার প্রতি অপ্রতিভ। একদিন বেশ সেজে গুজে এসে দাদার থেকে জুড়ি ধার করলেন। রাতে কোথায় যেন যাবেন, নিজেকে আর আটকে রাখতে পারলাম না। দাদাকে প্রশ্ন করতে উত্তর এলো মরতে। অনেক কষ্টে তার আসল অর্থ জানা গেল। সেদিন রাতে ছিল ডাক্তারের বিয়ে। খোঁজ পেলাম সে বিয়েতে সে 12,000 টাকা পাবে। হাসি পেল শুনে, আর সাথে আমায় না জানানোর কারণে অপমানিত বোধ করলাম। সন্ধ্যাতে ডাক্তার রোগী দেখে ফিরলে উৎফুল্লের সাথে প্রশ্ন করলাম, কি ডাক্তার, আজ নাকি আপনার বিয়ে? বাজনাবাদ্য কই? তার আগেই দাদাকে পাঠিয়েছিলাম আয়োজনে, উৎসবের। ডাক্তারকে তখন গল্পের ছলে বলছিলাম, নতুন বউ ঘরে এলে কি হবে না হবে। জিজ্ঞেস করলাম, আচ্ছা ডাক্তার মশাই, তখনও কি এমন নারী টিপে বেড়াবেন? উত্তর এলো না। তবে আমি শপথ করে বলতে পারি কথাগুলো ডাক্তারের বুকে সুরের মতো বেঁধেছিল। সেদিন অনেক রাতে লগ্ন ছিল। দাদার ডাক্তার স্বভাবতই সুরের পাত্র নিয়ে ছাদের কোণে বসেছিল। চাঁদের ওই স্নিগ্ধ আলোয় আমি গিয়ে সময় মনে করাতেই ডাক্তার মদের গ্লাস এক চুমুকে খালি করে আমার দিকে মর্মান্তিক দৃষ্টিতে তাকিয়ে ভেজা গলায় বলে গেল, তবে চললাম। যেতে দিলে? দিলাম। বাঁশি বাজতে লাগলো। বেনারসি শাড়ি আর গয়নাগুলো পরে সিঁদুরের সিঁথি ভরিয়ে আমার সেই বকুলতলায় গিয়ে বিছানা পাতলাম একা। ফুটফুটে জ্যোৎস্না মাখা রাত, দক্ষিণের বাতাস, তরু পল্লব, আকাশ, আমার আজন্মকালের ঘর দুয়ার, সমস্তটা নিয়ে পৃথিবীটা যেন আমার চারিদিকে মিলিয়ে যেতে লাগলো। চোখ বুঝে নিলাম। ঠোঁটে থেকে গেল সেই অমলিন হাসি। জানো, আমি চেয়েছিলাম যখন লোকে এসে আমায় দেখবে তখন ওই হাসিটুকু যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটে। রঙিন নেশার মতো হাসি মানে? ওহ, তোমায় তো বলাই হয়নি। ডাক্তারখানা থেকে খানিকটা গুঁড়ো সরিয়ে এনেছিলাম, তার থেকেই কিছুটা ডাক্তারের ওই মদের পাত্রে সুযোগ বুঝে মিশিয়েও দিয়েছিলাম। কোন গুঁড়ো খুলে মানুষ মরে তা তো ওই ডাক্তারের থেকেই শেখা। তুমি ডাক্তারকে? ইচ্ছে ছিল যখন আমি আমার অনন্ত রাতের বাসর ঘরে প্রবেশ করব তখন রঙিন নেশার মতো হাসি নিয়ে যাব সেই ঠোঁটে। কিন্তু কোথায় সেই বাসর, কোথায় আমার সেই বিবাহের বেশ? নিজের ভেতর থেকে একটা খটখট শব্দ যখন জেগে উঠলাম তখন দেখলাম 3 জন বালক আমায় নিয়ে অস্থিবিদ্যা শিখছে। বুকের যেখানে সুখ দুঃখ খেলে বেড়াতো, যেখানে প্রতিদিন যৌবনের পাপড়িগুলো একটা একটা করে প্রস্ফুটিত হতো, সেখানে বেতের ঘা দিয়ে মাস্টার শেখাচ্ছে অস্থিগুলোর নাম। আমার সেই স্বাদের হাসি, তার কোনো চিহ্ন কি কোনোদিন আদৌ দেখেছিলে? কেমন লাগলো গল্পটা? প্রফুল্লকর, কিন্তু আমি যেটা ভাবছিলাম, শুনছো? এখনো আছো নাকি? আর কোনো উত্তর এলো না। ভোরের আলো প্রবেশ করলো ঘরের মধ্যে। বহুকাল আগেই সেই হাড়ের খটখট শব্দ দূরে চলে গেছে আমার কানের পাশ থেকে।
কাল রাতের সেই হাতড়ে বেড়ানো হাহাকারও আজ ছেড়ে গেল। বাড়িতে ঘটে যাওয়া দু একটা ঘটনা যেভাবে আলো নিভে গেলে মৃত্যুর কথা মনে করিয়ে দেওয়ার স্বভাব বুনেছিল, সেই স্বভাবের ফলশ্রুতি হিসেবে কাল রাতটা মন্দ কাটল না। আবার আজ খুবই চিন্তার গভীরতর বদভ্যাসকে যে দোষ তুমি এতদিন ধরে দিয়ে এসেছ, কাল সেই চিন্তাই কিন্তু আমায় এতদিন পর তোমায় একটা চিঠি লিখতে বাধ্য করলো। কৃতজ্ঞতা জানাতে ভুলো না। তবে কি জানো, কাল যে সৌন্দর্যের মুখোমুখি আমি দাঁড়িয়েছিলাম, তার সত্যতা বিচার করার সাহস আর আমার নেই। পাছে বিশ্বাস খুঁজে যায়, আর সাথে মুছে যায় এই ক্ষোভ, এই আক্ষেপ। প্রকৃতির কাছে মানুষের প্রাণ শিখা নিভে যাওয়ার মর্ম ওই প্রদীপের শিখা নিভে আসার মতোই খানি। অথচ দেখো, এক ভাবুকের কাছে তার মর্ম কতখানি। এক রাতের ঘুমের কুরবানি তোমার মতো বন্ধুর সময় অপচয়। পুনশ্চ শশী শেখর হতে না পারার আক্ষেপটা এ জীবনের কোনো পর্যায়ে গিয়ে আদৌ মিলিয়ে যাবে কিনা, সে নিয়ে একটা সন্দেহ রয়ে গেল। বুঝলে বন্ধু, ভালো থেকো, ভালোবাসা নিও। ইতি সুলোচন। 101 বীরেন্দ্র লেন, কলকাতা 20।